ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে রক্তের ঋণে খালেদা জিয়া ও তার দল নতুন করে মুক্ত বাতাসের ঘ্রাণ নিতে পারছে, সেই রক্তের দান কি তারা শোধ করতে পারবে? খালেদা ও তার দল কি তাদের পূর্বের অপকর্ম আবার বাংলার মানুষের কাঁধে চাপাবে, নাকি জিয়ার জাতীয়তাবাদী দল ফিরে পাবে আদর্শিকতার পথ? 30 মে 1981 চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে ভেসে আসে মেজর জেনারেল আব্দুল মঞ্জুরের কণ্ঠ। বলে উঠলেন, আজ সকালে সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক দুঃখজনক ঘটনায় মৃত্যুবরণ করেন। এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। জিয়াউর রহমানের মৃত্যুতে তার করা দল এক গভীর সংকটে পড়ে যায়। দলের প্রধানের এমন মর্মান্তিক মৃত্যু বিএনপিকে নিয়ে যায় খাদের কিনারে। ঠিক তখনই জিয়ার কাছের কিছু সেনা সদস্য তার স্ত্রীকে দলের হাল ধরতে অনুপ্রাণিত করলেন। খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম বইয়ে মাহফুজুল্লাহ লিখেছেন, কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা খালেদা জিয়াকে বললেন, ম্যাডাম, দেশ এখন আপনার দিকে তাকিয়ে আছে। জাতির এই সংকটপূর্ণ সময়ে আপনার এগিয়ে আসা খুবই দরকার। এরপরে বেগম জিয়া রাষ্ট্রের স্বার্থে এবং স্বামী জিয়াউর রহমানের রেখে যাওয়া দলের ভাঙন রুখতে রাজনীতিতে আসতে সম্মত হন এবং 1982 সালের 3রা জানুয়ারি বিএনপিতে যোগদান করেন। তখন বিএনপির চেয়ারপারসন ছিলেন আব্দুল সাত্তার। তিনি বার্ধক্যতার কারণে বেশিরভাগ সময় অসুস্থ থাকায় খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পান এবং 10 মে 1984 সালে সাত্তার তার পদ থেকে অব্যাহতি দিলে খালেদাই হন দলের চেয়ারপারসন। আর সেখান থেকেই শুরু হয় রাজনীতিবিদ খালেদা জিয়ার যাত্রা। বিএনপির কঠিন সময়ে জিয়াপত্নী খালেদা 40-এরও কম বয়সে গৃহিণীর ভূমিকা ছেড়ে অবতীর্ণ হলেন দেশনেত্রীর ভূমিকায়। কখনো রাজনীতি না করে খালেদা জিয়া 7 দলীয় জোটের প্রধান নেত্রী হিসেবে 15 দলীয় জোটের সঙ্গে এরশাদ বিরোধী আন্দোলনের ডাক দিলেন। 1986 এর নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে খালেদা দেশের বিভিন্ন স্থানে জনসমাবেশ করে জনসমর্থন তৈরি করতে থাকেন। এরশাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করে খালেদা আপসীন নেত্রী হিসেবে জনমনে স্থান অর্জন করে নেন। 1990-এর ডিসেম্বরে এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে এরশাদের পতন হলে সুপ্রিম কোর্টের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 27 ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দিলে খালেদা জিয়া বিরামহীন সারা দেশ চুষে বেড়াতে থাকেন। 5 দিনের নির্বাচনী সফরে 4টি জেলায় 71টি জনসমাবেশে ভাষণ দেন তিনি। নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে 2 সপ্তাহে 201টি সভাও করেন। এর ফলাফলও নির্বাচনের পর পরিলক্ষিত হয়। 27 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি 140টি, আওয়ামী লীগ 88টি আসন লাভ করে। নির্বাচনে খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করে 5টিতেই বিজয়ী হয়েছিলেন। 20 মার্চ 1991-তে খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং বিএনপি প্রথম দল যারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো ক্ষমতা গ্রহণ করেন। যে খালেদার রাজনীতিতে সূচনা হয় দলের ভাঙন ঠেকানোর জন্য, কিন্তু তিনি যে রাজনীতিতে এতটা প্রভাবশালী হয়ে উঠবেন তা হয়তো অনেকেই ভাবেনি। ঘর গোছানোর দায়িত্ব থেকে একেবারে দেশ গোছানোর দায়িত্ব পেয়ে বসেন তিনি। তার শাসনামলে কিছু কার্যকর অর্থনৈতিক পলিসির কারণে দেশের অর্থনীতিতে খানিকটা স্বস্তিও ফিরেছিল। বহির্বিশ্বে বাংলাদেশকে ইমার্জিং টাইগার আখ্যা দিতে থাকে। 1992 সালে বিরোধী দল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে ব্যক্তি খালেদার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ওপেন চ্যালেঞ্জও দেন। খালেদার জনপ্রিয়তা তার সময়ে যে কোনো নেতার থেকে অনেক বেশি ছিল। তিনি 5টি সংসদ নির্বাচনে মোট 23টি আসনে নির্বাচন করে প্রতিবারই বিজয়ী হয়েছেন। খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের প্রথম মেয়াদের পুরোটা জুড়েই আওয়ামী লীগ সরকারকে চাপে রাখতে ব্যাপক তৎপরতা চালিয়েছিল। দেশে সেই পুরনো মাঠ দখল পেশি শক্তির দাপট চলতেই থাকলো। 1994 সালে মাগুরার একটি উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় নিরপেক্ষ সরকারের অধীনে পরবর্তী সংসদ নির্বাচনের আন্দোলন। 1995 সালে এই ইস্যুকেই কেন্দ্র করে আওয়ামী লীগের হরতাল অবরোধ চলতেই থাকে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাতের যৌথ আন্দোলনের পরেও 15 ফেব্রুয়ারি খালেদা নির্বাচন ডাকেন। নির্বাচনে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে শপথ নেন খালেদা জিয়া, কিন্তু তাকে হার মানতে হয় বিরোধী দলের আন্দোলনের মুখে। খালেদা জিয়ার রাজনীতির জীবনকে পর্যালোচনা করা হলে 1995-এর সে নির্বাচনই ছিল তার জীবনের কালো অধ্যায়। সে সময় যদি খালেদা সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দিতেন, তাহলে হয়তো সে পুনরায় নির্বাচিত হতে পারতেন, কিন্তু সেই ভুলের মাসুল গুনতে হয় পরাজয় দিয়ে। 1995-এর ভুলে খালেদা দেখেন ক্ষমতার উল্টো পাশ। চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার পার্লামেন্টে খালেদা বসেন বিরোধী দলীয় নেত্রীর আসনে। ভারতকে ট্রানজিট সুবিধা দেয়াকে কেন্দ্র করে সরকারের তীব্র বিরোধিতা করতে থাকেন খালেদা। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ারও অভিযোগ তোলেন তিনি। শেখ হাসিনার 5 বছরের শাসনামলে খালেদা ব্যাপক শেখ হাসিনার ব্যক্তিগত আক্রমণের শিকার হন।
তখন থেকেই শেখ হাসিনা খালেদা জিয়াকে নিয়ে প্রকাশ্যে অশালীন বক্তব্য দেয়া শুরু করেন। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি, প্রতিদিন তো আমাদের বাসায় যে কান্নাকাটি করতাম। আমার বাবার বদৌলতে তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো। आए मेरे जान प्यारे दमान आंखों की तारा आसमान की चांद मेरे जान পাকিস্তান। এ হলো খালেদা জিয়ার কথা। খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছে, চিকিৎসা করতেছে, এটাই কি বেশি না? খালেদা যেহেতু ম্যাট্রিক পাস করতে পারে নাই, বাংলার অঙ্ক ছাড়া আর অঙ্কে পাস করেছিল। উর্দু তো তার পেয়ারে বাথায়, আর এদিকে তো অঙ্ক তো আবার টাকার গোনায় লাগে। রোজা রমজানের দিন আমরা ইফতার পার্টিতে যাই, আল্লাহ রসুলের নাম নিই, আর ওই মহিলা সেখানে যে প্রতিদিন নতুন নতুন গিবাত গাওয়া, মানুষের বদনাম করা আর মিথ্যা অসত্য কথা বলা, এটাই হচ্ছে তার চরিত্র। আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? শেখ হাসিনার এমন কুরুচিপূর্ণ বিভিন্ন বক্তব্য দেশব্যাপী সমালোচনার ঝড় তোলে, সকলেই তার নিন্দা জানায়। সে সময় হাসিনার এমন ব্যঙ্গাত্মক কথায় অতিষ্ঠ হয়ে খালেদা জিয়া বলেছিলেন, ৭৫-এ যেমন কেউ চোখের পানি ফেলেনি, ইন্নানিল্লাহ বলেনি, বলেছিল নাজাত পেয়েছি, আবারও তাই হবে। খালেদার কথা সত্যি হতে সময় লেগেছে ২৫ বছর। এ সময়ের মধ্যে ২০০১ সালের নির্বাচনে খালেদা আবারও প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন। ২০০১ থেকে ২০০৬ মেয়াদের সে শাসনামল বিএনপির সবচেয়ে সমালোচিত শাসনকাল। জামাতে ইসলামের সাথে জোট, হাওয়া ভবন, গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র, দলীয় কোন্দলে সিনিয়র নেতাদের দল ত্যাগে সে সময়টায় বিএনপি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আইন শৃঙ্খলার অবনতি ঘটে ব্যাপকভাবে, কিন্তু খালেদা দেশের হাল ছেড়ে দেন কিশোর থেকে মাত্র যুবক হওয়া তারেক রহমানের হাতে। বাড়তে থাকে সন্ত্রাসী কার্যক্রম, সরকারের অনেক নেতাদের ছত্রছায়ায় বাড়তে থাকে চাঁদাবাজি ও টেন্ডারবাজি। কুখ্যাত হয়ে ওঠে তারেক রহমান নিয়ন্ত্রিত হাওয়া ভবন, যার ফলে তারেক রহমানকে কেন্দ্র করে সিনিয়র নেতাদের সাথে খালেদা জিয়ার মনোমালিন্য শুরু হয়। ১৭ই আগস্ট ২০০৫ সালে খালেদা জিয়ার চীন সফরে থাকাকালীন সারা বাংলাদেশের ৬৩টি জেলায় একযোগে জঙ্গি বোমা হামলা হয়। আর এ সকল কিছুতেই বিএনপিকে পরবর্তীতে এবং এখন পর্যন্ত বেশ ভোগাচ্ছে। আর অন-11-এর ধরপাকড়ের মাধ্যমে যে বিএনপিকে পরাজয়ের বৃত্তে প্রবেশ করানো হলো, সে বৃত্তের গোলক থেকে মুক্তি পায়নি এখনও। কিন্তু জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে বৃদ্ধ, জীর্ণ, অবসন্ন খালেদা জিয়াকে আরেকবার ইতিহাসের পাতায় স্মরণীয় কিছু যোগ করার সুযোগ এনে দিয়েছে। খালেদা জিয়া ও তার দলকেই সেই সুযোগ কাজে লাগিয়ে অতীতের জঞ্জাল দূর করে নিজেদের ও জাতীয় ভবিষ্যতের জন্য আবার সেই ৯১-এর মতো আপোষহীন ও ভরসা হয়ে উঠতে পারবে, নাকি অতীত থেকে শিক্ষা না নিয়ে জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে পূর্ণ ক্ষমতার খেলাই মাতবেন? আমরা জানি না। আপনার কি মনে হয়? মতামত জানাবেন। অপরদিকে সৈয়দ আব্দুল আল মওদুদীর প্রতিষ্ঠিত জামাতে ইসলাম পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত মোট ৪ দফায় জামাতে ইসলাম নিষিদ্ধ হয়েছে। পাকিস্তান আমলে ১৯৫৮ ও ৬৪ সালে, বাংলাদেশে ১৯৭২ ও সর্বশেষ ২০০৪ সালে মোট ২ বার নিষিদ্ধ হয় দলটি। ছাত্র জনতার অভ্যর্থনের পর অনেকেই ভাবছেন বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক গতিপথ জামাতের জন্য শুভকর হবে। রাষ্ট্র ক্ষমতায় এবার হয়তো জামাতই আসবে। ক্ষমতার আসনে বসানোর আগে তারা কিভাবে তাদের রাজনৈতিক পরিমণ্ডল বাংলাদেশে স্থাপন করলো তা জানা জরুরি। ১৯৪৭ সালের পাকিস্তান বিরোধী জামাত ১৯৭১-এ এসে বাংলাদেশ বিরোধী হয়ে ওঠে। পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করার সেই ঐতিহাসিক ভুল, সেই ভুলের খেসারত দিতেই ১৯৭১ সালে জামাত শুধু বাংলাদেশের বিরোধিতাই করেনি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থামিয়ে দিতে শান্তি কমিটি গঠনের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে। জামায়াতের ছত্রছায়ায় গঠিত হয়েছে রাজাকার আল-বদর আল-শামস বাহিনী। এমনকি স্বাধীনতা পরবর্তী সময়ে পাকিস্তান পুনরুদ্ধার করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, যার জন্য ১৯৭২ সালে গোলাম আজম লন্ডনে পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য মুজিব সরকার জামাতকে নিষিদ্ধ করলেও ১৯৭৫-এ জিয়া দেশ শাসনের ক্ষমতা পেলে তিনি জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। জামাত তখন সমমানা ইসলামিক দলগুলো নিয়ে ১৯৭৬ সালের ২৪শে আগস্ট ইসলামিক ডেমোক্রেটিক আইডিয়াল প্রতিষ্ঠা করে। জিয়ার বহুদলীয় গণতন্ত্রের ফলে আইডিএলের ব্যানারে জামায়াতের কয়েকজন নেতা ১৯৭৯-এর নির্বাচনে ৬টি আসনে বিজয়ী হয়ে সংসদে প্রথমবারের মতো স্থান নিয়ে নেয়, যা জামাতের মনোবলকে জাগ্রত করে তোলে। জিয়াউর রহমানের মৃত্যুর পর এরশাদের শাসনামলে গা ঢাকা দিয়ে থাকা জামাত ১৯৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনে
আওয়ামী লীগ ও বিএনপির সাথে অগ্রণী ভূমিকা পালন করে, যার ফলস্বরূপ 1991 নির্বাচনে জামাত 18টি আসন লাভ করে এবং বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটে যোগ দিয়ে 2 জন জামাত নেতা মন্ত্রিসভায়ও স্থান দখল করে নেয়, যা পরবর্তী প্রজন্মের কাছে জামাতকে একটি বড় দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। 2008 সালের নির্বাচনের পর খালেদার বিএনপির মতো জামাতকেও শুধু প্রতিকূলতাই অতিবাহিত করতে হয়নি, তারা অনেক বড় বড় নেতাকর্মীদেরও হারিয়েছে। কিন্তু তাদের এত প্রতিকূলতার মধ্যেও সবচেয়ে সাফল্যের ব্যাপার হচ্ছে জামাত এখনও টিকে আছে। রাজনৈতিকভাবে ক্ষমতার খুব বেশি কাছাকাছি যাওয়ার সুযোগ কখনোই হয়নি জামাতের। এর কিছু কারণও আছে। উপমহাদেশের রাজনৈতিক দলগুলোর ইতিহাস বিবেচনায় জামাত সবচেয়ে পুরনো, কিন্তু রাজনীতির এই দীর্ঘ সময়ে দলটির তেমন কোনো অর্জনই নেই। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও জামাতের মতো সুগঠিত একটি ইসলামিক দল ক্ষমতা তো দূরের কথা, ক্ষমতার কাছাকাছি যেতে না পারার প্রধান কারণ হিসেবে বলা যায় বাংলাদেশের জনগণের ঐতিহাসিক চরিত্র। ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মানুষরা ভক্তিপ্রবণ। এই অঞ্চলের আবহাওয়া ও ভৌগোলিক অবস্থার কারণে এই অঞ্চলের মানুষেরা বিশ্বাসের দিক থেকে উদার। ধর্মের বিস্তৃতিও এদেশের মানুষের চরিত্র গড়ে দিতে পারেনি, যার ফলে জামাত কিংবা জামাতের মতো মতাদর্শের দলগুলো কখনোই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেনি। দ্বিতীয় কারণ হিসেবে এই দলগুলো কোনোভাবে বা কখনোই গণমানুষের অংশ হয়ে উঠতে পারেনি। এই জন্য আমরা পূর্বে দেখতে পেরেছি 47 কিংবা 71-এর গণজাগরণের সময়ও গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে তাদের অবস্থান ছিল। তৃতীয়ত, ইসলামপন্থীদের মধ্যে বিভক্তিও এ ব্যর্থতার মূল কারণ। সংখ্যাগরিষ্ঠ না হলেও বাংলাদেশের বিশাল সংখ্যক জনগণের মনে ইসলাম ও ইসলামী শাসন ব্যবস্থার প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব রয়েছে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের জনগণ মুসলিম হলেও ইসলাম মতাদর্শে বা ইসলামী শাসন ব্যবস্থার ঘোর বিরোধী। দেশের 80% জনগণ ইসলামের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখলেও ইসলামী লেবাসে জীবনযাপন করতে আগ্রহী নয়। আর এর কারণেই অনেকের কাছে জামাতকে নিয়ে শঙ্কা তৈরি হওয়ার কারণেই জামাত এখনও পিছিয়ে। আর বর্তমান প্রজন্মের জেনজিদের মধ্যে নানা কারণে জামায়াতকে নিয়ে বিরূপ মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীরা খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলাও করছেন। জামাত যদি তাদের ঐতিহাসিক ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের উপর ইসলামকে চাপিয়ে না দিয়ে জন আকাঙ্ক্ষার সাথে নিজেদের মানিয়ে নিতে পারে, তাহলে আগামী সংসদ নির্বাচনে যে তারা এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী অবস্থান তৈরি করবে তাতে সন্দেহ নেই। কিন্তু জামাত শক্তিশালী হলে দেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে নাকি ধর্ম যার যার দেশ সবার নীতিতে প্রাধান্য দেবে? জামাত 2001-এ বিএনপির সাথে দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সহ 18 সদস্য নিয়ে সরকার গঠন করলেও তাদের ইসলাম নিয়ে তেমন কোনো মাথা ব্যথা দেখা যায়নি। বর্তমানে জামাত হিন্দু শাখা ও মহিলা শাখা গঠন করে তারা দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বার্তাই দিতে চাচ্ছে যে তারা কট্টরপন্থী মুসলিম নয়। ঐতিহাসিক এই সব দিক পর্যালোচনা করলে জামাতকে ইসলামপন্থী দলের চেয়ে রাজনৈতিক দল হিসেবেই মানুষ দেশের নতুন শাসক হিসেবে দেখতে চাইতেও পারে। আপনি কি চাচ্ছেন সেটাও বলে যাবেন।